অন্য দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এসে বাংলাদেশে বিদেশি কোম্পানির দায়িত্ব পালন করতেছে, বাংলাদেশকে উন্নতি করে দিয়ে যাবে। আর বাংলাদেশের রাষ্ট্র তাহলে কী করে? তাহলে এই ডিপি ওয়ার্ল্ড যখন চট্টগ্রাম বন্দরে তাকে যদি দেওয়া হয়, তাহলে এই যে 1000 যে শ্রমিক কাজ করছে তাদের কি হবে? এখন হয়তো বলছে যে না, কোনো সমস্যা হবে না, কিছু হবে না, কিন্তু যে ডিপি ওয়ার্ল্ড কয়দিন তাদেরকে চাকরিতে রাখবে? বিদেশি কোম্পানি থাকলেই যে উন্নত ব্যবস্থাপনা হয়ে যাবে, আমরা তো পতেঙ্গার ক্ষেত্রে দেখলাম, হইল না তো। সিঙ্গাপুরের যে বন্দর আপনারা জানেন যে দুনিয়াতে বিখ্যাত তার বন্দরের পারফরমেন্স, সেই বন্দর কে চালায়, কে অপারেট করে? অন্য কোনো কোম্পানি, অন্য কোনো দেশের কোম্পানি? মোটেই না। সিঙ্গাপুরের কোনো প্রাইভেট কোম্পানি? তাও না। সিঙ্গাপুরের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। তাহলে সিঙ্গাপুর হয়ে যাবেন, আর সিঙ্গাপুরের এই তরিকা ব্যবহার করতেছেন না কেন? উল্টা পদ্ধতি ব্যবহার করতেছেন কেন? ডিপি ওয়ার্ল্ড আরব আমিরাতের কোম্পানি, ডিপি ওয়ার্ল্ড গ্লোবাল কোম্পানি হয়ে গেল, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। তাহলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কেন পারবে না? কেন ধরে নিচ্ছি আমরা যে এটা হবেই না, এটা বাংলাদেশকে দিয়ে হবে না? তাহলে স্বাধীনতার 50 বছরে এখানকার শাসক গোষ্ঠী কী করলো, আর নতুন সরকার এসে তারাই বা কী করছে? সব তো একই মডেলে চলছে। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার চট্টগ্রামের সবচেয়ে বড় এবং লাভজনক যে কন্টেনার টার্মিনাল, নিউমেরিং কন্টেনার টার্মিনাল, সেটি হচ্ছে আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে বিনা টেন্ডারে ইজারা দেওয়ার একটা তৎপরতা চালাচ্ছে। তো এই তৎপরতাটা কী কারণে চট্টগ্রাম বন্দরের জন্য এবং বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ, সেটা নিয়ে আমি এখন বলবো। যে তৎপরতা চলছে, এই তৎপরতাটা আসলে শুরু হয়েছিল স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে 2023 সালের মার্চে। অন্তর্বর্তী সরকার, গণঅভ্যুত্থানের সরকার, আশ্চর্যজনকভাবে সেই আওয়ামী লীগ আমলের সিদ্ধান্তই বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে। এবং এটার প্রকল্পের যে কনসালটেন্ট, তারা হচ্ছে বিশ্বব্যাংকের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। উদ্যোগ শুধু যে নিয়েছেন তা না, এটা নিয়ে যখন আন্দোলন হচ্ছে, যখন শ্রমিকরা এবং দেশের বামপন্থীরা সহ দেশের দেশপ্রেমিকরা যখন এটার বিরুদ্ধে কথা বলছেন, তখন আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলছেন যে এইটার যারা এটার বিরোধিতা করবেন তাদেরকে প্রতিহত করতে হবে। এই ভাষাটা কিন্তু সেই আওয়ামী লীগ আমলের ভাষা আর কি, স্বৈরাচারী ভাষা। এটা তো আমাদেরকে এখন একটু দেখা দরকার যে এই চুক্তিটা, ধরেন এই চুক্তিতে আসলে কি হবে, চুক্তিতে কার ভাগে কতটুকু পড়বে, যে রেভিনিউ শেয়ারিং হবে সেটা কিভাবে, এগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা নাই। মানে আগে যেভাবে বিশ্বব্যাংক, IMF এবং বিদেশি কোম্পানির এবং বিভিন্ন দেশের সাথে G2G ভিত্তিতে বিনা টেন্ডারে চুক্তির ধারা উপধারা, শর্ত, এগুলো সম্পর্কে কোনো আলাপ আলোচনা ছাড়া, কোনো উন্মুক্ত তর্ক বিতর্ক ছাড়া যেভাবে আগে সিদ্ধান্ত হতো বিনিয়োগ ব্যাপারে, এখনও কিন্তু তাই হচ্ছে। আমরা কিন্তু এগুলো সম্পর্কে কিছুই জানি না, কী নিয়ে আলোচনা হচ্ছে, কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন, কতটুকু বাংলাদেশের পক্ষে, কতটুকু বাংলাদেশ বিপক্ষে। ফলে পাবলিকলি যতটুকু তথ্য আছে তার উপরে ভিত্তি করে কিন্তু আমাদেরকে কথা বলতে হচ্ছে। তো সেটা থেকে যেটা আমরা জানছি যে এটা নিয়ে দর কষাকষি চলছে, এটার জন্য একটা টেকনিক্যাল অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনকে। সব কিছু যদি ঠিকঠাক চলে তাহলে তাদের প্ল্যান হচ্ছে এটা নভেম্বরে চুক্তি হবে, এবং এই চুক্তির পরে টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ডের হাতে চলে যাবে। ডিপি ওয়ার্ল্ড এটাকে কন্ট্রোল করবে, এটাকে অপারেট করবে, এবং তারা তখন হচ্ছে কন্টেনার উঠানামার জন্যে যে মাসুল আদায় করতে হয় সে মাসুল আদায় করবে, লোকবল নিয়োগ দিবে, বন্দরকে এককালীন, বার্ষিক ও কন্টেনার প্রতি অর্থ প্রদান করবে। কিন্তু এই যে বললাম যে স্পষ্ট না যে তারা আসলে বিদ্যমান লোকবলের কি হবে, তারা হচ্ছে যে মাসুল আদায় করবে, সে মাসুল আসলে কে ঠিক করবে? তারা কি ইচ্ছা মতো মাসুল আদায় করতে পারবে, নাকি এটার ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ থাকবে বন্দর কর্তৃপক্ষের হাতে? তারা বন্দরকে কত দিবে, এককালীন কত দিবে, বার্ষিক কত দিবে, কন্টেনার প্রতি অর্থ কত দিবে, এগুলো কিন্তু কোনো কিছু আলাপ আলোচনা ছাড়াই একটা অন্তর্বর্তী সরকার, যার কাজ হচ্ছে বিচার করা, সংস্কার করা এবং নির্বাচন করা, তারা হচ্ছে এই ধরনের, ধরেন এই চুক্তিটা কিন্তু হবে 20 বছর 25 বছর মেয়াদি। তাহলে একটা জিনিস 20 বছর 25 বছর মেয়াদি একটা চুক্তি হবে, যেটার ভার, হাসিনার চুক্তির ভার বাংলাদেশকে বহন করতে হচ্ছে। এখন কি আমাদের অন্তর্বর্তী সরকারের জাতীয় স্বার্থবিরোধী চুক্তির ভার আরও 20 বছর বহন করতে হবে? এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠছে। তো নিউমেরিং টার্মিনালটা সম্পর্কে আগে আমাদের একটু খেয়াল করা দরকার যে এই টার্মিনালটা, বন্দরে তো এখন 4টা টার্মিনাল আছে, এই 4টা টার্মিনালের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড়, এবং বন্দরের একসাথে এটাতে 4টা হচ্ছে সমুদ্রগামী কন্টেনার জাহাজ ও একটা ছোট জাহাজ, এটাতে একসাথে করা যায়, 5টা বার্থ আছে এখানে। এবং এইখানে হচ্ছে যে বন্দরের মালামাল ওঠানামা করার জন্য যত ধরনের যন্ত্রপাতি লাগে, যেমন গেন্ট্রি ক্রেন এবং যত ধরনের যন্ত্রপাতি লাগে সবগুলোই কিন্তু আছে, এবং এগুলো কিন্তু বন্দর কর্তৃপক্ষের বিনিয়োগ করা।
মানে এটা এমন না যে কোনো কোম্পানি এটা কিনেছে, এটা বন্দর কর্তৃপক্ষ, মানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এগুলো কিন্তু কিনেছে, প্রায় 2000 কোটি টাকা খরচ করে টাইম টু টাইম এগুলো কিন্তু কিনেছে। এগুলো টেন্ডারের মাধ্যমে দেশীয় একটা কোম্পানি এখন এটাকে অপারেট করছে। এখন এই টেন্ডারের মাধ্যমে একটা দেশীয় কোম্পানিকে দেওয়া হয়েছে। এখানে আওয়ামী লীগ আমলে অভিযোগ যদি থাকে যে এটার অনিয়ম আছে, এখানে আছে, দুর্নীতি হচ্ছে, সেটা ফেয়ার হয় না, তাহলে আপনি আবার টেন্ডার করেন, অথবা সবচেয়ে ভালো হয় বন্দর কর্তৃপক্ষ যদি নিজেই সেটা অপারেট করে। এটা বন্দর কর্তৃপক্ষ, আপনারা জানেন যে আমি সেটা সামনে আরও একটু বিস্তারিত বলবো, যে যখন পতেঙ্গা কন্টেনার টার্মিনাল নতুন করে তৈরি করা হলো, সেখানেও কিন্তু বন্দর কর্তৃপক্ষ জেটি টেটি নির্মাণ করার পরে বন্দর কর্তৃপক্ষ বলছে যে আমরা নিজেরাই এটা অপারেট করতে সক্ষম, কোনো দেশি বা বিদেশি কোনো থার্ড পার্টি প্রাইভেট কোম্পানি না, নিজেরাই এটা অপারেট করতে সক্ষম। কিন্তু সেটা কিন্তু বন্দরকে দেওয়া হলো না, সেটা একটা সৌদি কোম্পানিকে দেওয়া হলো। তা আমার কথা হচ্ছে যে এই জায়গাগুলো, এগুলো তো মিনিমাম জাতীয় সক্ষমতার ব্যাপার। একটা এত বড় গণ অভ্যুত্থানের পর একটা সরকার এসে যদি এই ক্যাপাসিটি বিল্ডিংয়ের কাজটাও যদি না করে যদি আগের মডেলেই সব কিছু চালাতে থাকে, তাহলে তো আসলে এটা হলো না। এখন চট্টগ্রাম বন্দরের এই টার্মিনালটা দিয়ে 44% কন্টেনার ওঠানামা করে, যত কন্টেনার ওঠানামা করা হয় তার 44%। সো বাংলাদেশের সমস্ত আমদানি রপ্তানির 92% হচ্ছে এই চট্টগ্রাম বন্দর দিয়ে হয়, তার 44% কিন্তু কন্টেনার একটা টার্মিনাল দিয়ে হয়। এবং এই টার্মিনালটার কন্ট্রোল যদি বিদেশি কোম্পানির হাতে যায়, তাহলে কিন্তু সেটার নানা রকম ঝুঁকির প্রশ্ন আছে। এবং হচ্ছে যে এরকমও না যে এটা লাভজনক না, এটা কিন্তু লাভজনক। এবং এখানে প্রায় 1000 খানিক কর্মচারী কিন্তু এখানে চাকরি করছে, তাদের কিন্তু কর্মসংস্থান হচ্ছে। ফলে এইটা নিয়ে কোনো হেলাফেলা করা বা ইচ্ছা হলো একটা কোম্পানির কাছে দিয়ে দিলাম, চুক্তি করে দিয়ে দিলাম, এইটা কিন্তু কোনোভাবেই যৌক্তিক হয় না। আমরা শুনছি এটার পিছনে যে যুক্তি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন আলাপ আলোচনায়, সেটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের পারফরমেন্স আসলে ভালো না, চট্টগ্রাম বন্দরের পারফরমেন্স ভালো না, সিঙ্গাপুরের পারফরমেন্স এরকম, তারপর হচ্ছে শ্রীলঙ্কার কলম্বোর বন্দরের পারফরমেন্স এরকম, কত ভালো, ভিয়েতনামেরটা কত ভালো। তো আমরা একটু স্পেসিফিক্যালি দেখি যে এই বন্দরের যে পারফরমেন্স, সেইটা আসলে কোন কোন জায়গায় সমস্যা। আপনারা দেখবেন যে এখানে স্লাইড আছে, প্রত্যেকটা ধরে না বলে দুই একটা উদাহরণ দেই। যেমন ধরেন জাহাজের অপেক্ষা, তাহলে এটা ঠিক যে ভিয়েতনামে জাহাজের অপেক্ষার সময় বাংলাদেশের তুলনায় কম, এটা ঠিক, এই তথ্যটা ঠিক। কিন্তু এটা কি ডিপি ওয়ার্ল্ডকে দিলে কি এটা ঠিক হয়ে যাবে? ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিলে এই যে জাহাজ যে 2 থেকে 3 দিন ওয়েট করতে হয় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ওয়েট করতে হয়, অপেক্ষা করতে হয়, বাদ করার জন্য সময় সুযোগ পায় না, তাহলে এইটা কি এখন ডিপি ওয়ার্ল্ডকে দিলে ঠিক হয়ে যাবে? তাদের কথাবার্তা শুনলে মনে হচ্ছে তাই বোধহয় ঠিক হয়ে যাবে, কিন্তু এই জিনিসটা তো অপারেটরের উপরে নির্ভর করে না। বন্দরের চ্যানেলে যদি গভীরতা কম থাকে, বন্দরে যদি বার্তের সংখ্যা, ধরেন জাহাজ বাইরে অপেক্ষা করছে 50টা 20টা, আর আপনার বাত আছে 5টা, তা 5টা বাতে তো আর 10টা জাহাজের মালামাল একসাথে নামানো যাবে না, ওয়েট করতেই হবে। আবার হচ্ছে এখানে জোয়ার ভাটার সমস্যা, জোয়ারের সময় 9.5 মিটার ড্রাফট পাওয়া যায়, আর যেই সব বন্দরের সাথে তুলনা করা হচ্ছে এইসব বন্দরের গভীরতা হচ্ছে 15-20 মিটার ড্রাফট গভীরতা। ফলে ওগুলো হচ্ছে গভীর সমুদ্র বন্দর। তাহলে গভীর সমুদ্র বন্দরের পারফরমেন্সের সাথে আপনি অগভীর সমুদ্রের পারফরমেন্সের তুলনা করতে পারেন না, এটা তো একটার সাথে আরেকটা কম্পেয়ার করা যায় না। চট্টগ্রাম বন্দরকে বন্দরের অপারেটর চেঞ্জ করে দিলেই এই যে চ্যানেলের যে গভীরতা, এটা তো সলভ হবে না। তারপর ধরেন এখানে আরেকটা কন্টেনার ডুয়েল টাইম, মানে একটা কন্টেনার জাহাজ থেকে নামানোর পরে বন্দরের যে ইয়ার্ড, বন্দরের যে উঠান, সেখানে কতক্ষণ থাকে, এটা হচ্ছে কন্টেনার ডুয়েল টাইম। এখন এইটাকে অপারেটরের উপরে নির্ভর করে শুধু। জিনিসটা হচ্ছে যে আপনার ইয়ার্ডে যদি জায়গা কম থাকে, আপনার ইয়ার্ডে যদি কাস্টমস যদি ক্লিয়ারেন্স দিতে অনেক সময় লাগে, যদি বন্দর থেকে দেশের ভেতরে মালামাল পরিবহনের জন্য যে রেল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা, ওখানে যদি কনজেশন থাকে, আপনার বার্থের সংখ্যা যদি কম থাকে, তাহলে তো এখানে পড়ে থাকবেই। এখানে দেখেন বার্থ অকুপেন্সি রেট, মানে বার্থের কত অংশ সারা বছর ব্যস্ত থাকে, দখল থাকে। ভিয়েতনামে হচ্ছে 65 থেকে 75%, বাংলাদেশে হচ্ছে 85%। মানে বছরের যত দিন, বছরের 100 দিনের মধ্যে 85 দিনই এগুলো সম্পূর্ণ ব্যস্ত থাকে, সম্পূর্ণ অকুপাই থাকে। এখন একটা অপারেটর নিয়োগ করে তো আপনি এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন না। হ্যাঁ, এখানে 2-1টা জিনিস আছে, যেটা যেমন ধরেন ক্রেন মুভ, যে ঘন্টায় কতগুলো ক্রেন চলে, তো এগুলো কিছু
কিছু লিমিটেশন আছে। আপনার হচ্ছে নানা ধরনের অটোমেশনের মাধ্যমে, প্রযুক্তি ব্যবহার করে, টেকনোলজি ব্যবহার করে, সফটওয়্যার ব্যবহার করে, অর্থাৎ আধুনিকায়নের মাধ্যমে এগুলো কিছু ইমপ্রুভ করা সম্ভব। কিন্তু এটার জন্য তো আপনার বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যদি প্রয়োজন হলে একজন দুইজন কনসালটেন্ট ভাড়া করতে পারি আমরা, ভাড়া করে বন্দর কর্তৃপক্ষ নিজেই এখানে কিছু ইমপ্রুভমেন্ট করতে পারে। কিন্তু যেভাবে বলা হচ্ছে যে একটা বিদেশি অপারেটরকে দিলেই এই বন্দর হচ্ছে ভিয়েতনামের বন্দর, কলম্বোর বন্দর, এটা পুরোপুরি মিথ্যা প্রতারণামূলক কথাবার্তা। কারণ চট্টগ্রাম বন্দরের মূল লিমিটেশনটা হচ্ছে তার অবকাঠামোগত অবস্থান, তার যে ভৌগোলিক অবস্থানগত একটা সীমাবদ্ধতা আছে, এর মধ্যে থেকে এটাকে ইমপ্রুভ করার জন্য কাজ করতে হবে। এটাই দেখেন এখানে এই স্লাইডে আছে, যেটা আমি বললাম যে এখানে ভাটার সময় গভীরতা 6-7 মিটার হয়। এই নাব্যতার সীমাবদ্ধতার কারণে এখানে বড় জাহাজ ভিড়তে পারে না। তাছাড়া কাস্টমসের জটিলতা, তারপর হচ্ছে মেইনল্যান্ডের সাথে সংযোগ, এইসব কারণে আপনি পলিপ্রবণ যে চট্টগ্রাম বন্দরের চ্যানেল, ফলে অপারেটর হিসেবে নিয়োগ করলে কিন্তু এগুলো সমাধান হবে না। এখন আসেন, এতক্ষণ তো বললাম যে বন্দরের একটা ভৌগোলিক একটা সীমাবদ্ধতা আছে, এর একটা স্ট্রাকচারাল কিছু লিমিটেশন আছে। এখন একটু অন্য একটা জায়গা আমরা একটু দেখি যে বন্দর যদি ধরেন এরকম হয়ও যে হ্যাঁ, একটা অপারেটর নিয়োগ করলে এখানে ইফিসিয়েন্সি 10% বা 15% বা 20% ইমপ্রুভ করবে, পারফরমেন্স 10% ইমপ্রুভ করবে। এইটাই কি বন্দরের পরিচালনা বিদেশি কোম্পানিকে দেওয়ার জন্য যথেষ্ট যুক্তি? মানে বন্দরের পরিচালনাটা কি শুধু অর্থনৈতিক লাভ লোকসান দেখেই হবে? ধরলাম যে অর্থনৈতিকভাবে লাভজনক, যদিও আমরা জানি না এটা আসলে লাভজনক হবে কিনা, কারণ চুক্তির ধারা উপধারা আমরা জানি না। ধরেন তর্কের খাতিরে ধরলাম যে এটা দিলে হচ্ছে ইফিসিয়েন্সি বাড়বে, ফাস্টার হবে, বন্দরের মালামাল উঠানামা ফাস্টার হবে। সেটাই কি একমাত্র বিবেচনা হইতে পারে? বিশ্বের এক্সাম্পলগুলো কি বলে? আমরা দেখি যে 2006 সালে এই ডিপি ওয়ার্ল্ড যখন হচ্ছে ইউএসের 6টা বন্দর হচ্ছে অপারেট করতে চাইলে, ইউএসএ কিন্তু দেয় নাই। তারা এটাকে ন্যাশনাল সিকিউরিটি হিসেবে দেখছে যে না, আরব আমিরাতের কোম্পানিকে আমরা ইউএসের বন্দর অপারেট করতে দিব না, এটা কিন্তু দেয় না। এবং ডিপি ওয়ার্ল্ড তখন ওই প্রপোজাল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। শুধু তাই না, এটা কোনো আইসোলেটেড খালি একটা ঘটনা না। ধরেন 2018 সালে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন একটা কোম্পানি হচ্ছে কসকো শিপিং লিমিটেড, কসকো। তো সেই কসকো শিপিং কী করলো, একটা উদ্যোগ নিল যে তারা হংকংয়ের ওরিয়েন্ট ওভারসিজ লিমিটেড, হংকংয়ের একটা কোম্পানিকে তারা কিনবে। এইটার মধ্যে ইউএসএ কীভাবে ইনভলভ হইলো দেখেন। হংকংয়ের কোম্পানিকে চীনের কোম্পানি কিনবে, এটা ইউএসএর কি যায় আসে? কেন যায় আসে? কারণ হংকংয়ের যে কোম্পানিটাকে কিনবে সেই কোম্পানিটা ঘটনাচক্রে ইউএসএর ক্যালিফোর্নিয়ার লং বিচ যে কন্টেনার টার্মিনাল সেটা অপারেট করতো। তার মানে হংকংয়ের একটা কোম্পানি ইউএসএর একটা বন্দর অলরেডি অপারেট করতেছিল। এখন সেই কোম্পানিকে চীনের কোম্পানি যখন কিনতে চাইলে তখন ইউএসএ বললো না, হবে না। তখন ওই হংকংয়ের যে কোম্পানি, সেই কোম্পানি বাধ্য হলো তৃতীয় আরেকটা কোম্পানির কাছে এই যে ক্যালিফোর্নিয়ার যে লং বিচ কন্টেনার টার্মিনাল সেটা আগে বিক্রি করতে। তার মানে আগে ইউএসের কোম্পানি মালিকানা ছেড়ে দিল হংকংয়ের কোম্পানি, তারপরে হংকংয়ের কোম্পানিকে চাইনিজ কোম্পানি কিনতে পারলো। সো বন্দরের ব্যাপারগুলো কিন্তু এত ইজি না যে লাভ হলো আর লোকসান হলো আর আমি একে দিয়ে দিলাম। এগুলোর সাথে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব এবং হচ্ছে যে দেশের অর্থনীতির উপরে নিয়ন্ত্রণ, অনেকগুলো বিষয় আছে। আমি সামনে আপনাদের কাছে আরও পরিষ্কার হবে। আরেকটা এক্সাম্পল, যেটা হচ্ছে লেটেস্ট এক্সাম্পল, যে অনেক দিন ধরে পানামা খালের দুই প্রান্তে দুইটা বন্দর, বালবোয়া এবং ক্রিস্টোবাল, এই দুইটা বন্দর অপারেট করছিল। এটাও হংকং ভিত্তিক একটা কোম্পানি, সিকে হাচিসন। এখন হংকংয়ের কোম্পানি পানামার বন্দর চালাচ্ছে, অপারেট করতেছে। ট্রাম্প এসে বলতেছে যে এটা আসলে হংকংয়ের কোম্পানি চালাচ্ছে না, এটা আসলে চাইনিজ কোম্পানি চালাচ্ছে, এটা আসলে চাইনিজ কন্ট্রোলে আছে। এখন পানামার এই বন্দরের কন্ট্রোল সিকে হাচিসনকে ছাড়তে হবে। হেভি চাপ প্রয়োগ করলো সিকে হাচিসন তখন ওইটা ডিসিশন দিল যে আমি ইউএসের কুখ্যাত ব্ল্যাক রক কোম্পানি যেটা আছে, এরা হচ্ছে ইনভেস্টমেন্ট করে, এরকম ব্ল্যাক রকের কাছে বিক্রি করে দিব। এখন এইটাতে ইউএসএ খুশি হইলো, কিন্তু চায়না আবার অসন্তুষ্ট হইলো। এখন সিকে হাচিসন কিন্তু এখনও মুশকিলের মধ্যে আছে। মানে সিকে হাচিসনের চায়নার সাথেও ব্যবসা আছে, আবার ইউএসএকেও তার খুশি রাখতে হবে। এখন এইটা ব্ল্যাক রকের কাছে বেচলে চায়না অসন্তুষ্ট হয়, আবার এটা যদি সিকে হাচিসনের কাছে থাকে পানামার কন্ট্রোল, তাইলে আবার ট্রাম্প অসন্তুষ্ট হয়, আমেরিকা অসন্তুষ্ট হয়। এখন এটা কিন্তু একটা মুশকিলের ব্যাপার হয়ে গেছে। তো বন্দরের ব্যাপারগুলো কিন্তু এরকম, অত ইজি না, এত সিম্পল না। এবার একটা কংক্রিট একটা এক্সাম্পল দিই, যে এই যে ডিপি ওয়ার্ল্ড,
এই ডিপি ওয়ার্ল্ডের সাথে আফ্রিকার, পূর্ব আফ্রিকার একটা ছোট্ট দেশ জিবুতি। আপনারা ম্যাপটা দেখেন, যে ম্যাপে দেখবেন যে জিবুতি হচ্ছে এই যে লাল দাগ, যেটা ম্যাপে আমরা দেখতেছি যে এই জিবুতির লাল দাগের একদম মাথায় আছে জিবুতি। তো জিবুতি এরকম একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আঞ্চলিক অবস্থানে আছে, যেটা ধরেন গালফ অফ এডেন এবং দ্বৈত সাগর, এই দুইটার মাঝখানে এবং সুয়েজ খালের কাছে, বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ। এখন জিবুতি কি করলো, 2006 সালে তার একটা কন্টেনার টার্মিনাল বানাইলো, ডোরালে কন্টেনার টার্মিনাল, ডিসিটি। সেই ডোরালে কন্টেনার টার্মিনালটা ডিপি ওয়ার্ল্ডকে দিল, ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হইল যে ডিপি ওয়ার্ল্ড যেন এটা অপারেট করে। সেই টার্মিনালটা চালু হইল 2009 সালে। এখন এইটা ওই যে ম্যাপে যেটা দেখলেন, যে এইটা কিন্তু জিবুতির জন্য শুধু না, এখানে ইথিওপিয়া একটা ল্যান্ডলক কান্ট্রি, সেই ল্যান্ডলক কান্ট্রি ইথিওপিয়ার 95% মালামাল এই জিবুতির এই বন্দর দিয়ে আনা নেওয়া হয়, এত নির্ভরশীল এটা এই বন্দরের উপরে। এখন কি হইল, দেখা গেল যে 2018 সালে এসে জিবুতি এই চুক্তি বাতিল করে দিল, একতরফা বাতিল করে দিছে। কেন? মানে এত শখ করে এবং ইফিসিয়েন্সি বাড়বে, ডিপি ওয়ার্ল্ড তো বিশ্বমানের কোম্পানি, তাহলে ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে এই চুক্তি কেন বাতিল করা হইলো, কেন বাতিল করলো? এইটা একটু সবাইকে আমি খেয়াল করার আহ্বান জানাবো, যে এইটা বাতিল করার কারণ হিসেবে জিবুতি সরকার একটা প্রেস রিলিজ দিল, ওইখান থেকে আমি বলতেছি জিবুতি সরকারের বক্তব্য কি সেটা বলি। জিবুতি সরকার বলতেছে যে সব কিছু অনুকূল থাকার পরেও ওই কন্টেনার টার্মিনালের কন্টেনার ওঠানামা করার যে লক্ষ্যমাত্রা, সেটার মাত্র 57% অর্জন হয়েছে 2009 থেকে 2018, এই 9-10 বছরে টার্গেটই অ্যাচিভ হয় নাই। আমাদের চট্টগ্রাম বন্দরে নিউমেরিং কন্টেনার টার্মিনাল এখন কিন্তু টার্গেটের চেয়ে বেশি হচ্ছে, মানে 1.1 মিলিয়ন হচ্ছে টার্গেট ছিল, ক্যাপাসিটি ছিল, এখন কিন্তু 1.3 মিলিয়ন কিন্তু ওঠানামা করে কন্টেনার ইয়ারলি, বছরে। তো যাই হোক, ওইটা ওইদিকে পরে আসছি। ডিপি ওয়ার্ল্ড ছিল সংখ্যালঘু শেয়ার হোল্ডার, মানে চুক্তিতে ডিপি ওয়ার্ল্ডের 1/3 মতো মালিকানা ছিল। তো দেখা গেল যে ডিপি ওয়ার্ল্ড চুক্তির ধারাটা এরকম, ওই যে বললাম যে চুক্তির স্বচ্ছতা আমরা কিন্তু জানি না কিছু, আমাদের চুক্তিতে কি আছে। ডিপি ওয়ার্ল্ড ঘুষ দিয়ে, ওইখানে বন্দর কর্তৃপক্ষের যে প্রধান ছিল তাকে ঘুষ দিছে, ঘুষ দিয়ে হচ্ছে চুক্তিটা এমনভাবে করছে, চুক্তির মাইনরিটি শেয়ার হোল্ডার হয়েও পুরো বন্দর অপারেটর সমস্ত কন্ট্রোল ওর হাতে, ও ডিসিশন মেকিং করতেছে। এবং হচ্ছে চুক্তিতে অদ্ভুত আরও কিছু কন্ডিশন ছিল, যেমন এই চুক্তি চালু থাকা অবস্থায় জিবুতি আর কোনো কোম্পানির সাথে আর কোনো বন্দর উন্নয়নের চুক্তিই করতে পারবে না। তাহলে এটা কিন্তু, এগুলো কিন্তু সফরেনিটির খর্ব করা, সার্বভৌমত্ব খর্ব করা ধরনের চুক্তি। শুধু তাই না, আরব আমিরাত, মানে খেয়াল করেন ডিপি ওয়ার্ল্ডের মালিক কিন্তু আরব আমিরাত। এখন আরব আমিরাত তো নানা ধরনের গ্লোবাল জিওপলিটিক্সের পার্ট। এখন আরব আমিরাত জিবুতিকে বললো যে তোমার এখানে আমাকে একটা, এগুলো কিন্তু আল জাজিরার নিউজ, আল জাজিরার ইয়ে থেকে বলতেছি আমি, যে আরব আমিরাত জিবুতিকে বললো তোমার এখানে আমার একটা সামরিক ঘাঁটি বানাইতে দিতে হবে। জিবুতি বলছে যে না, তোমাকে আমি দিব না, সামরিক ঘাঁটি আমার এখানে দরকার নাই, আমি এটা দিব না। যেহেতু সামরিক ঘাঁটি বানাইতে দেয় নাই, এখন আরব আমিরাত তার রাষ্ট্রীয় কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে জিবুতিকে শায়েস্তা করা শুরু করলো। কিভাবে? এইখানে এই যে ম্যাপটা দেখেন, জিবুতির পাশেই সোমালিল্যান্ড আছে, সেই সোমালিল্যান্ডের একটা বন্দর আছে বেরবেরা বন্দর। এই বেরবেরা বন্দরের অপারেটরশিপও কিন্তু এই ডিপি ওয়ার্ল্ডের আছে। এখন তাহলে এই দুইটা বন্দর কিন্তু কাছাকাছি, কম্পিটিটর, প্রতিযোগী বন্দর। ডিপি ওয়ার্ল্ড কী করলো, স্রেফ বেরবেরা বন্দরের চার্জ কমাই দিল, কন্টেনার হ্যান্ডলিং চার্জ কমাই দিল। ইথিওপিয়াকে বললো যে তুমি আমার দিক দিয়ে নিয়ে যাও, জিবুতি দিয়ে নিও না, ডোরালে কন্টেনার টার্মিনাল নিয়ে। ওই যে টার্গেট অ্যাচিভ হয় নাই, কেন হয় নাই? কারণ এই যে এই ধরনের জিওপলিটিক্যাল কাহিনী, যে দেখা গেল যে জিবুতির যে ডোরালে বন্দর, সেইটা প্রতিযোগিতা সক্ষমতা কমাই দিয়ে, মানে সেইটাকে প্রায়োরিটি কমাই দিয়ে ডিপি ওয়ার্ল্ড ইথিওপিয়ার ট্রাফিক সব হচ্ছে ওই বেরবেরা বন্দর দিয়ে নিয়ে যেতে চাইলো। তো এইটা কি কোনো দেশ সহ্য করবে? এইটা কোনো স্বাধীন সার্বভৌম দেশ সহ্য করবে না। পূর্ব আফ্রিকার ছোট্ট দেশ জিবুতি ওইটা সহ্য করে নাই। জিবুতি বলছে যে তুমি আমার সাথে আসো, চুক্তি রিনিগোশিয়েট করি, চুক্তি সংশোধন করতে হবে, এই চুক্তি দিয়ে চলবে না। এরকম 6 বছর চেষ্টা করছে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি ডিপি ওয়ার্ল্ড পাত্তা দেয় না। ডিপি ওয়ার্ল্ড বলে যে নানা রকম শর্ত দেয়, সেই শর্ত আরও সার্বভৌমত্ব বিরোধী। তখন বাধ্য হয়ে জিবুতি এই চুক্তিটা একতরফা বাতিল করে দেয়। এখন বাতিল করার পরে কি হয়েছে? বাতিল করার পরে লন্ডনে মামলা করছে ডিপি ওয়ার্ল্ড। মামলা করার পরে প্রায়, আমি এখানে অ্যামাউন্টটা বলি, 533 মিলিয়ন মার্কিন ডলার কিন্তু জরিমানা করছে জিবুতিকে। জিবুতি সেই টাকা এখনও দেয় নাই, এটা নিয়ে চলতেছে, ঝামেলা চলতেছে। তো দেখেন, একটা বন্দর ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্টের জন্য একটা কোম্পানিকে দিলেন, দেওয়ার পরে এটার কি কি জটিলতা তৈরি হতে পারে, মানে আইনি জটিলতা, অর্থনৈতিক জটিলতা, হ্যাঁ, সার্বভৌমত্বের প্রশ্ন, নানা রকম জটিলতা কিন্তু তৈরি হয়েছে। এবং সেইটা যে বাংলাদেশের ক্ষেত্রে হবে না কে জানে? আমরা কি জানি?
আমরা আমরা কি অন্তর্বর্তী সরকার তো আজকে আছে কালকে নাই, পরে এটা কিভাবে হ্যান্ডেল করবে বাংলাদেশ এই ধরনের পরিস্থিতি তৈরি হলে? আরেকটা জিনিস হচ্ছে দেখেন, বন্দরের সারা দুনিয়াব্যাপী অপারেটরের মালিকানা কিন্তু আজকে এর কাছে আছে, কালকে ওর কাছে আছে। যেমন আমরা আগের এক্সাম্পলে দেখলাম যে হংকংয়ের কোম্পানি যখন হচ্ছে ইজারা দিছিল, তখন দিছিল হংকংয়ের কোম্পানির কাছে। হংকংয়ের কোম্পানি যে কয়দিন পরে এটা হচ্ছে চাইনিজ কোম্পানির কাছে দিয়ে দিছে, বেচে দিছে। এখন ডিপি ওয়ার্ল্ডের এই পোর্টের মালিকানা সবসময় যে ডিপি ওয়ার্ল্ডের কাছে থাকবে, এটা যে ইন্ডিয়ার কাছে যাবে না, এটা যে চায়নার কাছে যাবে না, এটা যে আমেরিকার কাছে যাবে না, আমরা কি জানি? হু উইল এনশিওর দিস? চীন কিংবা ইউএসের মতো পরাশক্তিগুলো, গ্লোবাল পাওয়ারগুলো এগুলো কন্ট্রোল করতে পারে। তারা চাপ দিয়ে হোক, বিভিন্নভাবে হোক, তারা বলে যে এটা করতে হবে, এটা মানতে হবে। কিন্তু আমাদের সাথে যখন এই ধরনের চুক্তি হবে, তখন যদি এই ধরনের মালিকানা চেঞ্জ করে আমাদের বন্দরের কন্ট্রোল এরকম একটা শক্তির কাছে যায় যেটা আরও ডেঞ্জারাস, ডিপি ওয়ার্ল্ডের চেয়েও আরও ডেঞ্জারাস, এটা কে এটাকে নিশ্চিত করবে? মানে এই ধরনের কাজ, এই ধরনের নিশ্চয়তা একটা অনির্বাচিত সরকার কেন করবে? মানে তার কি এখতিয়ার আছে আসলে এটা করার জন্য? এখন ধরেন আপনি বলতে পারেন যে ভাই এগুলো তো জিবুতিতে হইছে, বা এগুলো বাংলাদেশে হবে না, বাংলাদেশের সাথে এগুলো আসলে নাও হইতে পারে। আচ্ছা, বাংলাদেশে তো একটা কন্টেনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়া হয়েছে, ইজারা দেওয়া হয়েছে। আমরা হয়তো অনেকেই জানি যে প্রায় 10 মাস আসে, এক বছর আগে চট্টগ্রামের একটা নতুন একটা টার্মিনাল, পতেঙ্গা কন্টেনার টার্মিনাল, যেটার কথা আমি একবার বললাম যে বন্দর কর্তৃপক্ষ নিজেই চেয়েছিল এটা অপারেট করতে। হ্যাঁ, কিন্তু সামান্য কিছু ইনভেস্ট করতে হবে, হয়তো হাজার খানিক কোটি টাকা ইনভেস্ট করতে হইতো, সেটার জন্য দেয় নাই। সেটার জন্য ওই হাসিনা আমলে একতরফা ওই যে বিনা টেন্ডারে, বিনা প্রতিযোগিতায়, অস্বচ্ছভাবে, ওইটারও চুক্তি টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে কোনো আলাপ আলোচনা, তর্ক বিতর্ক হয় নাই। তখন হচ্ছে এটা দিয়ে দেওয়া হয়েছে সৌদি আরবের একটা প্রতিষ্ঠান, রেড সি গেটওয়ে টার্মিনাল। এবং আপনি দেখেন যে রেড সি গেটওয়ে টার্মিনালকে যখন দিল, আমি একটা পত্রিকার নিউজ, এটা একটা নিউজ, এরকম অনেক নিউজ আসলো। আমরা ওই সময় প্রচুর বিজ্ঞাপনী কথাবার্তা দেখলাম যে আয় বাড়বে এত কোটি টাকা, এরকম এফিসিয়েন্ট হবে, এরকম মডার্নাইজ হয়ে যাবে, বাংলাদেশের সিঙ্গাপুর হয়ে যাবে, এইসব কথা কিন্তু তখনও বলা হয়েছে। কি হয়েছে আসলে আমরা একটু দেখি। এই 10 মাস পরের নিউজ, ওই একই পত্রিকার নিউজ, আমি ইচ্ছা করে আনলাম যে ওই পত্রিকাতেই আসছিল 300 কোটি টাকা আয় বাড়বে, আর অনেক ভালো ভালো কথা ছিল। সবগুলো আমি ডিটেল যাচ্ছি না যে 22 বছরে এই হবে সেই হবে, মডার্নাইজ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যে বিনিয়োগ করার কথা বলেছিল সেটা 10 মাসও হয় নাই। কন্টেনার হ্যান্ডলিং, ওইটার যে ক্যাপাসিটি, তার মাত্র 12% হ্যান্ডেল করছে। এদিকে কিন্তু সিঙ্গাপুর বানাই ফেলছিল কিন্তু আরেকটু হইলে। তারপর ধরেন কন্টেনার থেকে আয় হচ্ছে তুলনামূলক কম। নিউমেরিং কন্টেনার টার্মিনাল থেকে যেখানে হচ্ছে কন্টেনার প্রতি আয় হচ্ছে $47, সেখানে পতেঙ্গা টার্মিনাল থেকে আয় হচ্ছে $18। এখন জিনিসটা হচ্ছে আরও আছে যে ওই যে কেন 12% হচ্ছে না, মানে অদ্ভুত ব্যাপার। কারণ বিদেশি কোম্পানি, ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি, এখানে বন্দরের, আপনারা জানেন যে বন্দরের জাহাজ থেকে কন্টেনার ওঠানামা করার জন্য একটা বেসিক জিনিস, বেসিক ক্রেন, গ্যান্ট্রি ক্রেন, এই গ্যান্ট্রি ক্রেন এই বন্দরে এখনও কিনে নেই। ফলে ওই জাহাজগুলোই ওখানে মালামাল নামাইতে পারে যেই জাহাজের নিজস্ব ক্রেন আছে। এটাকে গিয়ার্ড শিপ বলে, গিয়ার জাহাজ, গিয়ার্ড শিপ, মানে যেই জাহাজের নিজস্ব ক্রেন আছে ও হচ্ছে। ফলে কি হয়েছে, ওই কন্টেনার মানে নিজস্ব ক্রেন ছাড়া জাহাজ আসলে তখন ওটা অন্য বন্দরে পাঠিয়ে দিতে হয়। এই যে চট্টগ্রামে এবার ঈদের সময় একটা ঘটনা ঘটলো, অনেক জাহাজ ওয়েট করতেছে, কনজেশন হচ্ছে। নিউমেরিং কন্টেনার টার্মিনালে জায়গা নাই, বাট বিজি, ব্যস্ত, জাহাজ আসতেছে, সবগুলো বাট অকুপাইড, 5টাই অকুপাইড। এদিকে পতেঙ্গা কন্টেনার টার্মিনালে আমি খবর দেখলাম এবং পেপারও নিউজ আসছে, ওখানে 4টার মধ্যে 3টাই খালি, ওইটা অব্যবহৃত রয়ে গেছে। কারণ কি, ওই যে যন্ত্রপাতি নাই, বেসিক যন্ত্রপাতি নেই, লোকবল নেই। কী করতেছে জানেন? এই যে অল্প অল্প জাহাজ আসতেছে, ওইটারে কন্টেনার উঠানামা করে যে আয় হচ্ছে, ওইটার আয় দিয়ে বন্দর চালাইতেছে। কইয়ের তেলে কই ভাসতেছে, নিজেরা ইনভেস্টমেন্ট সেরকম একটা করে নাই। ডিপি ওয়ার্ল্ডের ক্ষেত্রে যে এরকম ঘটনা ঘটবে না, এইটার আসলে আমরা আসলে কেমনে বুঝতেছি? তারপর ধরেন আরও কিছু রিস্ক আছে, ঝুঁকি আছে। সেটা কীরকম? যেহেতু আমরা চুক্তির ধারা উপধারা জানি না এবং আমরা অন্য দেশের এক্সাম্পল দেখি। এখানে আমি একটা রিপোর্ট দিছি, এই রিপোর্টটা আংটাটের রিপোর্ট, মানে এটা কোনো পত্রিকার হেলাফেলা কোনো নিউজ না, এটা একটা আংটাটের রিপোর্ট। সেই আংটাটের রিপোর্টে কি বলতেছে দেখেন, বলতেছে যে ডিপি ওয়ার্ল্ড তার বিনিয়োগ পুনরুদ্ধার করতে একতরফাভাবে অবকাঠামো সারচার্জ নাটকীয়ভাবে বাড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ায়। এটা অস্ট্রেলিয়ার মতো কোম্পানি, যারা শক্তিশালী রাষ্ট্র, তাদের গভর্নেন্স সিস্টেম বাংলাদেশের চেয়ে ফার বেটার, তারপরও সেখানে ইচ্ছামতো চার্জ বাড়াইছে। 2017 সালে যেখানে হচ্ছে কন্টেনার প্রতি এই যে অবকাঠামো সারচার্জ $3.45 অস্ট্রেলিয়ার ডলার ছিল, সেইটা 2019 সালে করছে $85.30। মানে কত গুণ বেশি দেখেন, কোথায় $3.5, সেটা করছে হচ্ছে $85।
যা 2000%-এরও বেশি। তো এইটা কিন্তু একবারের ঘটনা না, আরও দেখাই, পরে দেখেন আরও আছে নিউজ, এগুলো হচ্ছে নিউজ যে ডিপি ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া 2021 সালেও টার্মিনাল এক্সেস চার্জ বৃদ্ধি করেছে। তারপর 2023 সালে মেলবোর্ন বন্দরের কন্টেনার হ্যান্ডলিং চার্জ 52% বৃদ্ধি করেছিল, একবারে 52% একবারে বাড়াইছে। তো এই যে বারবার বাড়াচ্ছে, সেটা নিয়ে অস্ট্রেলিয়ার কম্পিটিশন কমিশন, যেটা হচ্ছে প্রতিযোগিতা কমিশন, সেই প্রতিযোগিতা কমিশন খুব কনসার্ন হয়ে ওঠে। এবং প্রতিযোগিতা কমিশনের সাবেক চেয়ারম্যান তখন একটা কথা বলেছিল, আমি কথাটা এখানে আপনাদেরকে শেয়ার করতে চাই। উনি বলছিলেন যে তার অভিজ্ঞতা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে বন্দর প্রাইভেটাইজ করার পরে, মানে বিদেশি কোম্পানিকে দেওয়ার পরে, বেসরকারি খাতে বিদেশি কোম্পানিকে দেওয়ার পরে বন্দর ব্যবহারের খরচ অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। এবং সেই জন্যে উনি তখন হচ্ছে অস্ট্রেলিয়া সরকারকে আহ্বান জানায় যে এখানে কিছু একটা নিয়ন্ত্রণের জন্য কিছু একটা ব্যবস্থা করেন, নাহলে এরা তো আসলে মূল্যস্ফীতি বাড়বে এবং অস্ট্রেলিয়ার যে কোম্পানিগুলো তাদের যে কম্পিটিটিভনেস সেটা কমবে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেভাবে ঘটলো, মানে এরকম একটা স্ট্রং গভর্নেন্স থাকা একটা দেশে এই যে ডিপি ওয়ার্ল্ড ইচ্ছামতো চার্জ বাড়াইলো, এইটা বাংলাদেশের ক্ষেত্রে ঘটবে না? আমরা কি জানি? আমরা কি নিশ্চিত যে কে উইল এনশিওর দিস? আরেকটা ঝুঁকি দেখেন, বিদেশি কোম্পানিকে দেওয়ার আরেকটা ঝুঁকি, সেটা হচ্ছে এই ডিপি ওয়ার্ল্ড কিন্তু শ্রমিকদের চাকরি খাওয়ার ব্যাপারে এক্সপার্ট। আমি দুইটা কেস স্টাডি দেবো এখানে দেখেন, ডান দিকে একটা ছবি আছে, ডিপি ওয়ার্ল্ড কাটস 10% অফ ওয়ার্কফোর্স, ব্লেমড ডগড এমইউএ। এমইউএ মানে হচ্ছে অস্ট্রেলিয়ার ইউনিয়ন, শ্রমিকদের ইউনিয়ন, মেরিটাইম ইউনিয়ন। মানে বন্দরে তাদের লস হচ্ছে, তারা বলতেছে যে আমাদের একটা ভলিউম কমে গেছে, এটা 2019 সালের ঘটনা, যে আমাদের ইনকাম কমে গেছে, এখন শ্রমিক ছাঁটাই করব, শ্রমিকের এই করবো সেই করবো, শ্রমিকের ইনকাম। এখন ইউনিয়ন এটা রাজি হয় নাই, এই জন্য হচ্ছে 10% শ্রমিক ছাঁটাই করে দিয়েছে মেলবোর্ন বন্দরে এবং বন্দরে, সিডনি বন্দরে একতরফাভাবে। তারপর আরেকটা কেস বলি, সেটা হচ্ছে যুক্তরাজ্যে, যুক্তরাজ্যে 2022 সালের ঘটনা। এটা আপনারা যদি পড়েন দেখবেন ওই সময় ইউকেতে প্রচুর হইচই হয়েছে। এটা কোম্পানিটার নাম বলি, কোম্পানিটার নাম হচ্ছে P&O। এটার P&O ইউকেতে P&O নামে পরিচালিত, বাট এটার মালিক ডিপি ওয়ার্ল্ড। সেই P&O কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাবসিডিয়ারি আর কি। সেই P&O কোম্পানি ইউকেতে এক নোটিশে, আধা ঘন্টার নোটিশে, মানে একটা জুম মিটিংয়ে একটা রেকর্ড করা ছিল 30 মিনিটের একটা নোটিশে 800 শ্রমিকের চাকরি খাই ফেলছিল ইউকেতে। তো ইউকে তো আসলে এটা নিয়ে প্রচুর হইচই হয়েছে, এটা নিয়ে অনেক রকম আন্দোলন হয়েছে। তখন হচ্ছে ডিপি ওয়ার্ল্ডকে কিছু দিনের জন্যে কিছু কন্ট্রাক্ট থেকে বঞ্চিত রাখা হয়েছিল ওই সময়, এটা শাস্তি হিসাবে। যদিও পরে আবার নানা রকম লবিং টবিং করে আবার তারা বিভিন্ন ধরনের চুক্তিতে লিপ্ত হয়েছে। এগুলো তো পাওয়ারফুল কোম্পানি, গ্লোবাল কোম্পানি, তাদের নানা রকম লবিং থাকে। কিন্তু এই যে 800 শ্রমিক ছাঁটাই করেছে, সেই ছাঁটাই করেছে হচ্ছে 2022 সালের মার্চ মাসে। এদের খাসলতটা দেখেন, 2022 সালের মার্চ মাসে ছাঁটাই করছে, আর অগাস্ট মাসে ডিপি ওয়ার্ল্ড রেকর্ড প্রফিট ঘোষণা করছে। 51% বাড়তি প্রফিট হয়েছে, $884 মিলিয়ন রেকর্ড প্রফিট ঘোষণা। তার মানে তারা জানে যে তাদের রেকর্ড প্রফিট হচ্ছে। তার কয়েক মাস আগে 800 শ্রমিককে ছাঁটাই করে দিয়ে কী করছে? ছাঁটাই করে দিয়ে আউটসোর্স শ্রমিক নিয়েছে কম দামে। যুক্তরাজ্যে এটাকে বলে এজেন্সি ওয়ার্কার্স। তারা হচ্ছে আউটসোর্স এজেন্সি ওয়ার্কার, যাদেরকে মজুরি কম দিতে হয়, যাদের কোনো রাইটস রেগুলেশন তেমন একটা নাই। সো ডিপি ওয়ার্ল্ড কিন্তু এই ধরনের কাজে কিন্তু ওস্তাদ। তাহলে এই ডিপি ওয়ার্ল্ড যখন চট্টগ্রাম বন্দরে তাকে যদি দেওয়া হয়, তাহলে এই যে 1000 যে শ্রমিক কাজ করছে তাদের কি হবে? এখন হয়তো বলছে যে না, কোনো সমস্যা হবে না, কিছু হবে না, কিন্তু যে ডিপি ওয়ার্ল্ড কয়দিন তাদেরকে চাকরিতে রাখবে? ওইসব অ্যাডভান্স কান্ট্রিতে যাদের রুলস অ্যান্ড রেগুলেশন, গভর্নেন্স সিস্টেম বাংলাদেশের যে বেটার, সেখানেও আমরা দেখছি যে এটা আসলে মেনটেন করতে পারছে না। এদেরকে এরা ইচ্ছামতো শ্রমিক ছাঁটাই করছে, ইচ্ছামতো বছর ফি বাড়া যাচ্ছে, ইচ্ছামতো হচ্ছে এক বন্দরে ট্রাফিক আরেক বন্দরে পাঠিয়ে দিচ্ছে। আমরা তো এক্সাম্পলগুলো দেখলাম। আমরা বাংলাদেশের ক্ষেত্রে কি আমরা এই ধরনের ঝুঁকি নিতে চাই? এই ধরনের ঝুঁকি নেওয়া কি যৌক্তিক বা বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য অনুকূল হবে? আমরা মনে করি যে এই সিদ্ধান্ত নেওয়ার একটা হচ্ছে, এই সিদ্ধান্ত নেওয়াই ঠিক না, যেই সরকারই থাকুক। আর অন্তর্বর্তী সরকারের তো এখতিয়ারই নাই এরকম কোনো সিদ্ধান্ত, এরকম কোনো কৌশলগত এবং দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট হবে, এটার কোনো এখতিয়ার এই সরকারের নাই বলে আমরা মনে করি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গভর্নেন্স। আমি এটা দেখি যে ধরেন বিদেশি কোম্পানি থাকলেই যে উন্নত ব্যবস্থাপনা হয়ে যাবে, আমরা তো পতেঙ্গার ক্ষেত্রে দেখলাম, হইল না তো। গভর্নেন্স ঠিক থাকলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমেই খুবই দারুণ কাজ করা যায়। তো আমি কিছু এক্সাম্পল দেবো, আমরা আলোচনা শেষের দিকে চলে এসেছি। আমি এক্সাম্পল দিই। ধরেন আমরা সিঙ্গাপুরের আলাপ শুনি, বলে যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। তাহলে না, সিঙ্গাপুর হইতে গেলে সিঙ্গাপুরের যে বন্দর, আপনারা জানেন যে দুনিয়াতে বিখ্যাত তার বন্দরের পারফরমেন্স, সেই বন্দর কে চালায়, কে অপারেট করে? অন্য কোনো কোম্পানি, অন্য কোনো দেশের কোম্পানি? মোটেই না। সিঙ্গাপুরের কোনো প্রাইভেট কোম্পানি? তাও না।
সিঙ্গাপুরের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পিএসএ, কোম্পানির একটা নাম হচ্ছে পিএসএ, আরেকটা কোম্পানি হচ্ছে জুরং পোর্ট। তাহলে জুরং পোর্ট এবং পিএসএ এগুলো হচ্ছে সিঙ্গাপুরের রাষ্ট্রীয় ফাইন্যান্স মিনিস্ট্রির কন্ট্রোলে, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। তাহলে সিঙ্গাপুর হয়ে যাবেন আর সিঙ্গাপুরের এই তরিকা ব্যবহার করতেছেন না কেন, উল্টা পদ্ধতি ব্যবহার করতেছেন কেন? আরও দেখেন, ডিপি ওয়ার্ল্ড, আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ড গ্লোবাল কোম্পানি হয়ে গেল, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। তাহলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কেন পারবে না? মানে আরব আমিরাতের কোম্পানি পারবে, সিঙ্গাপুরের কোম্পানি পারবে, তাহলে বাংলাদেশের কোম্পানি কেন পারবে না? মানে কেন ধরে নিচ্ছি আমরা যে এটা হবেই না, এটা বাংলাদেশকে দিয়ে হবে না? তাহলে স্বাধীনতার 50 বছরে এখানকার শাসক গোষ্ঠী কী করলো, আর নতুন সরকার এসে তারাই বা কী করছে? সব তো একই মডেলে চলছে। একটা জিনিস দেখেন, যে আমি এটা বলে একটা প্রশ্ন রেখে শেষ করবো, আমার একটা প্রশ্ন শেষ করবো। দেখেন, বাংলাদেশে যেসব বিদেশি কোম্পানি কাজ করতে আসে তার কয়েকটা নাম বলি আমি। ধরেন ভারতের ওএনজিসি, সাগরে গ্যাস উত্তোলন করতে আসছে ভারতের ওএনজিসি। তারপর ধরেন ভারতের এনটিপিসি, ভারতের হেভি ইলেকট্রিক। তারপর ধরেন চীনের যে কোম্পানিগুলো আসে, চীনের পাওয়ার চায়না বাংলাদেশে কাজ করছে, পাওয়ার চায়না এবং তার বিভিন্ন ধরনের সাবসিডিয়ারি। যতগুলো বিদেশি কোম্পানি বাংলাদেশে কাজ করছে, রাশিয়ার হচ্ছে রোসাটম, রাশিয়ার হচ্ছে গ্যাসপ্রম, এগুলো কিন্তু সব ওদের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। তাহলে অন্য দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এসে বাংলাদেশে বিদেশি কোম্পানির দায়িত্ব পালন করতেছে, বাংলাদেশকে উন্নতি করে দিয়ে যাবে। আর বাংলাদেশের রাষ্ট্র তাহলে কী করে? এই প্রশ্নটা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।